প্রিয় ছাত্রছাত্রীরা, করোনায় কাবু ভারতবর্ষ তথা বিশ্ব। দেশের অর্থনীতি টালমাটাল, আর্থিক অনটনে দেশের অধিকাংশ মানুষ আজ দিশেহারা। করোনার থাবা থেকে রক্ষা পেতে বাতিল হয়েছে দৈনন্দিন কাজকর্মের বেশিরভাগটাই, বিশেষত বাইরের কাজকর্ম। করোনা ভাইরাস আমাদের এই বিচিত্র পরিস্থিতির মধ্যে এনে ফেলেছে। তবে ছাত্রছাত্রীরা, তোমরা কিন্তু বাড়িতে বসে তোমাদের পড়াশোনার কাজটা চালিয়ে যেও, কারণ আমাদের সকলের আশা একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, সবকিছুই আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। তাই আমি তোমাদের এসজি স্যার, পানিহাটি ত্রান্নাথ উচ্চ বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের শিক্ষক, ক্লাস 12 কমার্সের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অ্যাকাউন্টেন্সি বিষয়ের উপর কিছু আলোচনা করছি। আমি আজকে তোমরা ক্লাস 12-এর প্রথম ক্লাস করছো এই হিসাবে পার্টনারশিপ বা অংশীদারি কারবার এবং তার হিসাব রক্ষণ, পার্টনারশিপ অ্যাকাউন্টিং সম্পর্কে তোমাদের কিছু শেখাবো। পার্টনারশিপ মানে কি? পার্টনারশিপ হচ্ছে অংশীদারি, এবং এই অংশীদারি থেকেই অংশীদারি কারবার কথাটা এসেছে। তাহলে অংশীদারি বা পার্টনারশিপ এটা কি আগে তোমার জানতে হবে। যে কোনো জিনিস তার একটা গাইডলাইন থাকে, যেটাকে নির্ভর করে আমরা চলি। সে ব্যবসা বাণিজ্য হোক, আমাদের পরিবারের নিয়ম কানুন হোক, সামাজিক নিয়ম কানুন হোক, সবার একটা গাইডলাইন থাকে। সেরকম পার্টনারশিপ ব্যবসা, তার যে গঠন, তার পরিচালনা, তার নিয়ন্ত্রণ, এই সমস্ত ব্যাপারে যাদের গাইডলাইন অনুযায়ী আমরা চলি, সেটাকে বলে পার্টনারশিপ অ্যাক্ট বা অংশীদারি আইন। তাহলে এই অংশীদারি আইন এটা কবে তৈরি হয়েছিল? ভারতবর্ষের অংশীদারি আইন তৈরি হয়েছিল 1932 সালে। সেই ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী প্রথমেই আমরা বলি যে পার্টনারশিপ কথাটার মানেটা কি। এবং যে কোনো আইনে তোমরা জানো কতগুলি ধারা থাকে, উপধারা থাকে। সেই ধারা উপধারাতে সবকিছু বলা থাকে নিয়ম কানুন সম্পর্কে। According to Section 4 of the Indian Partnership Act 1932, partnership is the relation between two or more persons who have agreed to share the profits or loss of a business carried on by all or any of them acting for all. কথাটার মানে হচ্ছে, অংশীদারি মানে হচ্ছে একটা সম্পর্ক, একটা রিলেশন। তাদের মধ্যে দুই বা তার থেকে বেশি সংখ্যক মানুষের মধ্যে একটা সম্পর্ক, যারা মিলিত হয়েছে একটা ব্যবসা পরিচালনা করার জন্য, এবং সেই ব্যবসা থেকে যে লাভ ক্ষতি হবে সেই লাভ ক্ষতি তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। এই ব্যাপারে যে একটা সম্পর্ক তৈরি হয় তাদের মধ্যে, সেই সম্পর্কটাকে বলা হয় পার্টনারশিপ বা অংশীদারি। এবং এই ধরনের রিলেশনশিপের মধ্যে থেকে নিজেদের উপরে বিশ্বাস, আস্থা, এর উপরে নির্ভর করে যখন একাধিক ব্যক্তি একসঙ্গে একটা কারবার করে, তাকে বলে অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ বিজনেসকে আমরা বলি পার্টনারশিপ ফার্ম, FIRM ফার্ম। এখন এই পার্টনারশিপ ব্যবসা করতে গেলে কতজন সদস্য মিলে করতে পারে, এটা কোশ্চেন একটা থাকে। সেটা হচ্ছে দুজন মিনিমাম, সর্বনিম্ন দুজন। আর ম্যাক্সিমাম সম্পর্কে কি বলা আছে? ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ সংখ্যা বর্তমানে 2013 সালে দি কোম্পানিজ অ্যাক্ট 2013 সেকশন 464 সাবসেকশন 1, তাতে বলা আছে
যে 50 জন সর্বোচ্চ সদস্য থাকবে, তবে কেন্দ্রীয় সরকার যদি প্রয়োজন মনে করে কোনো কারবারের ক্ষেত্রে এটা বাড়ানো দরকার, সেক্ষেত্রে সর্বোচ্চ 100 জন পর্যন্ত করা যায়। এই হচ্ছে অংশীদারি ব্যবসা, অংশীদারদের মধ্যে কারা থাকবে, সদস্য, তার সংখ্যা, এই সম্পর্কে বললাম। এবারে এই যে সদস্যরা একসঙ্গে বসে একটা ব্যবসা করবে, এটার ভিত্তি হচ্ছে এগ্রিমেন্ট, চুক্তি। নিজেদের মধ্যে চুক্তি করবে, সেই চুক্তিটা মৌখিক হতে পারে, লিখিতও হতে পারে। এবার যেহেতু এটা তো একদিনের কথা নয়, অনেকদিন ধরে তারা ব্যবসা করবে, সেই জন্য ভবিষ্যতে যাতে ভুল বোঝাবুঝি না হয় তাদের মধ্যে, সেই কারণে লিখিতভাবে যদি রাখা হয় তাদের মধ্যে কি চুক্তি হলো, তাদের দায় দায়িত্বের পরিমাণ কতটা, কারা কারা সরাসরি পরিচালনায় অংশগ্রহণ করবে, তাদের লাভ লোকসানের অনুপাত কি হবে, সেটা যদি লিখিত আকারে থাকে তাহলে ভবিষ্যতে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ থাকে না। তাই বাধ্যতামূলক না হলেও এই পার্টনারশিপ ডিড, এটাকে বলে পার্টনারশিপ ডিড, যে দলিলটার মধ্যে লেখা হয় সেটা যদি লিখিত থাকে তাহলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, ঝগড়াঝাটি ইত্যাদির কোনো সুযোগ থাকে না। তাই বেশিরভাগ ক্ষেত্রেই পার্টনারশিপ ডিড লিখিত এবং নিবন্ধিত, মানে রেজিস্ট্রেশন করিয়ে নেওয়া হয় ভবিষ্যতে ঝামেলা এড়ানোর জন্য। ঠিক আছে, এবার আমরা আসি যে একটা ব্যবসা, পার্টনারশিপ ব্যবসা, তাদের অ্যাকাউন্টিং তারা কিভাবে করবে। তোমাদের প্রথম ক্লাস হচ্ছে, যেহেতু 11 এর শেষ পর্যন্ত তোমরা ফাইনাল অ্যাকাউন্ট শিখেছো, ফাইনাল অ্যাকাউন্টে ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট শিখে গেছো, তাহলে আমরা সেক্ষেত্রে এক মালিকি কারবার, অর্থাৎ যে কারবারে একজন মালিক থাকে তাকে এক মালিকি কারবার বলে, তোমরা জানো। তা এক মালিকি কারবারের ক্ষেত্রে আমরা ফাইনাল অ্যাকাউন্ট দেখলাম, ট্রেডিং করেছি, ট্রেডিং অ্যাকাউন্ট ক্লোজ করার পরে যে ব্যালেন্সটা বেরোয় সেটা ডেবিট দিকে আসতে পারে, ক্রেডিট দিকে আসতে পারে। যদি ডেবিট দিকে ব্যালেন্স বেরোয় অর্থাৎ ক্রেডিট দিকটা বেশি হয়, তাহলে সেটাকে আমরা জিপি বলি, মানে গ্রস প্রফিট। সেই গ্রস প্রফিটটা আমরা কোথায় নেই? পরবর্তী অ্যাকাউন্ট অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ক্রেডিট দিকে ট্রান্সফার করি। তারপরে আবার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট সমস্ত কিছু আসে ডেবিট ক্রেডিটে, সেটা করার পরে আবার সেটাকে ক্লোজ করা হয়। সেখানেও ডেবিট ব্যালেন্স বা ক্রেডিট ব্যালেন্স আসতে পারে। যদি ডেবিট দিকে ব্যালেন্সটা বেরোয় অর্থাৎ ক্রেডিট দিকে আয়ের দিক যদি বেশি থাকে, তাহলে সভাপতি বুঝতে পারছি সেখানে লাভ হয়েছে, সেই লাভটাকে আমরা বলি নেট প্রফিট। এবং এই নেট প্রফিটটাই আমরা ব্যালেন্স শিটে লায়াবিলিটিস দিকে দেখাই। এটা হচ্ছে ফাইনাল অ্যাকাউন্টে তোমরা শিখেছো। লাস্ট আজকে যেটা আমরা করব, এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অর্থাৎ লাভ ক্ষতির হিসাবের পরে আরেকটা অ্যাকাউন্ট খোলা হয়, তার নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট বা লাভ ক্ষতি বন্টনের হিসাব। লাভ ক্ষতি বন্টন মানে বোঝা যাচ্ছে এক্ষেত্রে মালিক অনেক, অর্থাৎ পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে বিশেষত এই অ্যাকাউন্টটা খোলা হয় এবং এই অ্যাকাউন্টে পরিশেষে যেটা বেরোয় ক্লোজ করার পরে সেটাকে বলে ডিভিজিবল প্রফিট বা ডিস্ট্রিবিউটেবল প্রফিট। সেই প্রফিটটাই যতজন অংশীদার থাকে তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয় পূর্ব নির্ধারিত কোনো রেশিও অনুযায়ী। যদি সেরকম কিছু রেশিও না থাকে সেক্ষেত্রে সমান সমানভাবেই ভাগ করে দেওয়া হয়। এবারে আমরা দেখি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা কিভাবে করতে হয়। আজকে আমি তোমাদের সেই জিনিসটাই শেখাবো। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন কথাটার মধ্যেই রয়েছে কি লাভ ক্ষতি বন্টন। প্রথমেই বলি, অ্যাকাউন্টেন্সি করতে গেলে আমরা একটা থিওরি সেটা মাথায় রাখতে হয় সবসময়। এন্টিটি কনসেপ্ট বা সত্তা সংক্রান্ত রীতি, এটা নিশ্চয়ই তোমরা জেনেছো যে ব্যবসা এবং ব্যবসায়ী দুটো আলাদা সত্তা। এক মালিকি ব্যবসার ক্ষেত্রে এটা তেমন প্রকটভাবে না দেখা হলেও অন্যান্য ক্ষেত্রে, বিশেষ করে কোম্পানি ধরনের ব্যবসার ক্ষেত্রে এটাকে বিশেষভাবে মান্যতা দেওয়া হয়। এবং সেদিক থেকেই ব্যবসা এবং ব্যবসায়ী সম্পূর্ণ আলাদা দুটি সত্তা। ব্যবসা এক, ব্যবসায়ী আর এক। তোমরা নিশ্চয়ই জানো 11 এর প্রথম থেকেই যে আমরা অ্যাকাউন্ট করি, হিসাব করি। আমরা অ্যাকাউন্টটা কাদের জন্য করি?
যে ব্যবসা করে সে তোমাকে বলেছে অ্যাকাউন্টটা করে দিতে, কিন্তু অ্যাকাউন্টটা করা হয় ব্যবসার, নট ব্যবসায়ীর। ব্যবসার আয়, ব্যবসার ব্যয়, এটাই আমাদের হিসাবের বিষয়বস্তু। এবার আমরা ব্যবসার হিসাব করি, ব্যবসায়ীর নয়। তাহলে এক মালিকি কারবারের ক্ষেত্রে ফাইনাল অ্যাকাউন্ট করার সময় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমরা কোন আয় ব্যয়গুলি দেখিয়েছিলাম? গৌণ আয় এবং গৌণ ব্যয়, ইনডাইরেক্ট এক্সপেন্স, ইনডাইরেক্ট ইনকাম। অর্থাৎ ব্যবসার কাছে যেগুলো গৌণ আয় এবং গৌণ ব্যয়, অবশ্যই সেগুলো বাইরের লোকের প্রতি আয় ব্যয়। আজকে যেটা হবে, এখানে যেহেতু একাধিক মালিক, তারা তাদের লাভ লোকসান ভাগ করে নেবে, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট পর্যন্ত যে আয় ব্যয়গুলি হয়েছে সেগুলো বাইরের লোকদের প্রতি আয় ব্যয়গুলো আমরা দেখিয়েছি। আজকে যেটা করা হবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে, সেটা মালিকদের সঙ্গে ব্যবসার কি আদান প্রদান, অর্থাৎ মালিকদের কাছ থেকে ব্যবসা কি আয় করছে কিংবা মালিকদের ব্যবসা কি দিচ্ছে, এবং আমরা অঙ্ক করব সবসময়তে ব্যবসার দিক থেকে তাকিয়ে, এবং ব্যবসার কাছে এটা আয় না এটা ব্যয় সেটা ভেবে অঙ্ক করতে হয়। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যেমন ডেবিট দিক খরচার দিক থাকে, ক্রেডিট দিকে আয়ের দিক থাকে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টও তাই। ডেবিট দিকে সব খরচগুলি থাকে, ক্রেডিট দিকে সব আয়গুলি থাকে। অবশ্যই এই আয় ব্যয়গুলি মালিকদের প্রতি আয়, মালিকদের কাছ থেকে আয় এবং মালিকদের প্রতি ব্যয়। কিরকম একটু আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক। ধরা যাক একটা ব্যবসাতে 3 জন মালিক আছে, এ বি সি, এবং তারা 3:2:1 এই অনুপাতে ভবিষ্যতে লাভ লোকসান ভাগাভাগি করবে। এবারে সবাই যে একই রকম ভাবে ব্যবসাতে কাজকর্ম করবে এমনটা হয় না। দেখা গেল এ একটু বেশি পরিশ্রম করছে, বি একটু বেশি ক্যাপিটাল দিয়েছে, সি সে ব্যবসার জন্য কোনো কিছুই করে না। এরকম বিভিন্ন ধরনের পার্টনার থাকে এবং চুক্তি অনুযায়ী তারা কে কি করবে না করবে সেই সমস্তগুলি বলা থাকে। এবারে যখন চুক্তি ঠিক হয় তখন হয়তো ঠিক হলো এ সেই ব্যবসার জন্য পরিশ্রম করার ফলে তাকে মাসে 2000 টাকা করে স্যালারি দেওয়া হবে ব্যবসার দিক থেকে। তার মানে ব্যবসার দিক থেকে ভাবলে এটা খরচ। কার প্রতি খরচ? এ নামক মালিকের প্রতি খরচ। বি সে বিক্রির দিকটা খুব ভালো বোঝে, সে বিক্রির দিকটা দেখছে। বলা হলো যে যেমন বিক্রি করবে, সেল করবে মানে টার্নওভার করবে, সে তেমন কমিশন পাবে। দেখা গেল বি সে প্রচুর টাকার সেল করলো, 2 লাখ টাকা সেল দিল, বলা হয়েছে 2% করে যে বিক্রি করবে তার উপরে কমিশন দেওয়া হবে। তাহলে 2 লাখ টাকার উপরে 2% যত টাকা কমিশন হয় সেটা ওকে দিতে হবে। কে দেবে? ব্যবসা দেবে। তার মানে ব্যবসার খরচ। কাদের প্রতি খরচ? বি এর প্রতি, মানে মালিকের প্রতি। ধরা যাক সি, তাকে বোনাস দেওয়া হবে ব্যবসার তরফ থেকে, ব্যবসার খরচ। তার প্রতি খরচ? মালিকের প্রতি, সি এর প্রতি। তা এই ধরনের খরচ হতে হবে এবং খরচগুলো অবশ্যই মালিকদের প্রতি বা মালিকের প্রতি হতে হবে। সিমিলারলি আয় যখন হবে বাইরের, আমরা যে জিনিসটা বিক্রি করি সেই বিক্রি করে যে আয় হলো সেই আয়টাকে ধরা হবে না, সেটা তো ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট দিকে যায় মুখ্য আয় হিসাবে, সেল। এবারে গৌণ আয় বলতে আমরা কি বুঝি? গৌণ আয় তো ওখানে চলে গেল যেগুলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে গেছে। তাই পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে মালিকদের কাছ থেকে আয় হয় এরকম বিষয় কি হতে পারে? আমরা জানি মালিকরা তাদের প্রয়োজনে ব্যবসা থেকে টাকা পয়সা নিতে পারে, তাকে বলে ড্রয়িংস, বা অন্য কিছুও নিতে পারে ব্যবসা থেকে, তাকে ড্রয়িংস বলে। এবং এই ব্যবসা যদি মালিকদের সঙ্গে এইভাবে চুক্তিবদ্ধ হয় যে ড্রয়িং করলে তার উপরে ইন্টারেস্ট দিতে হবে, সেক্ষেত্রে ব্যবসার কাছে এটা আয় হলো, ইন্টারেস্ট অন ড্রয়িং। কার কাছ থেকে আয় হচ্ছে? মালিকদের কাছ থেকে আয় হচ্ছে। তাহলে এটা পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের ব্যাপার, এটা পিএল অ্যাকাউন্টের বিষয় নয়। তবে এইভাবে
মালিকদের প্রতি আয় এবং ব্যয়গুলি পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট মানে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে দেখাতে হয়। অবশ্যই আয়গুলো ক্রেডিট দিকে এবং ব্যয়গুলো ডেবিট দিকে দেখানো হয়। এরপরে যেটা বলি আমি কি কি আইটেমস এখানে থাকতে পারে সেই ব্যাপারে একটুখানি আমি বলি। আমি একটা ছকের মধ্যে দেখাই। এর হেডিংটা যেটা করতে হয়, প্রথমেই উপরে লিখতে হয় ইন দ্য বুকস অফ মনে করা যাক এ বি অ্যান্ড সি পার্টনারদের নাম এ বি সি। তাদের হিসাবের বইতে আমরা করছি কি প্রফিট অ্যান্ড লস appropriation account for the year ended মনে করা যাক আমরা অ্যাকাউন্টিং ইয়ারটা ধরেছি 2019 সাল 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2019। তাহলে এন্ডেড 31/12/2019, এই হচ্ছে বছরটা শেষ। এবার এক্ষেত্রে ঘরটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মতোই হয়। এখানে থেকে পার্টিকুলারস অ্যামাউন্ট রুপিস এদিকেও তাই পার্টিকুলারস amount rupees অবশ্যই ডেবিট ক্রেডিট দেবে, এটা যেহেতু অ্যাকাউন্ট সেজন্য ডেবিট ক্রেডিট দিতে হবে। এবং তার আগে বলে দিই এটাও প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মতোই, এই অ্যাকাউন্টের প্রকৃতি হচ্ছে এটা নমিনাল অ্যাকাউন্ট বা নামিক হিসাব, কারণ এখানে আয় ব্যয় সংক্রান্ত হিসাব তাই। তাহলে পার্টিকুলার অ্যামাউন্ট এই হচ্ছে তোমার ছক। এবার আগে বলেছি আমরা জানি ট্রেডিং অ্যাকাউন্টের ব্যালেন্সটা চলে যায় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিটে বা ক্রেডিটে। লাভ হলে ক্রেডিট দিকে বাই ট্রেডিং অ্যাকাউন্ট জিপি ট্রান্সফার লিখি, লস হলে ডেবিট দিকে বসে টু ট্রেডিং অ্যাকাউন্ট জিএল গ্রস লস ট্রান্সফার। সেরকম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যদি জিপি মানে বেরোয়, সেটা কোথায় বেরিয়েছিল? ডেবিট দিয়ে বেরিয়েছিল, সেটাকে চলে যাবে পিএল অ্যাকাউন্টে। পিএল অ্যাকাউন্টে যেটা ব্যালেন্স সেইটা দিয়ে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা শুরু হয়। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে আমি ধরে নিচ্ছি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে লাভ বেরিয়েছে, নেট প্রফিট বেরিয়েছে। তাহলে নেট প্রফিটটা ডেবিট দিয়ে ব্যালেন্সটা বেরিয়েছিল, তাহলে সেটাকে ট্রান্সফার করব কোথায়? উল্টো দিকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে ক্রেডিট দিকে। তাহলে এটা দিয়ে অঙ্ক শুরু হবে। তাহলে শুরু করি বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখবে নেট প্রফিট ট্রান্সফার বাই পিএল অ্যাকাউন্ট নেট প্রফিট ট্রান্সফার। মনে করা যাক এটা লাভ হয়েছিল, ধরো সেটা হচ্ছে 1 লাখ টাকা। মনে করা যাক সারা বছরে নেট প্রফিট হয়েছিল 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা প্রফিট হওয়ার পরে আরো কিছু আয় ব্যয়, যেগুলো মালিকের প্রতি আয় ব্যয়, সেগুলো এই অ্যাকাউন্টে আসে। আমি কি বললাম? আয় হলে মালিকদের কাছ থেকে আয় হবে ব্যবসা। একটা উদাহরণ দিলাম একটু আগে, ইন্টারেস্ট অন ড্রয়িং, সেটা অবশ্যই এখানে আর কোন দিকে আসবে? ক্রেডিট দিকে, যেহেতু ব্যবসার আয় তাই লিখবো কি বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, অথবা এটাকে কারেন্ট অ্যাকাউন্টও লেখা যেতে পারে, পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। এবার কারেন্ট অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এগুলো কেন লিখছি এই সম্পর্কে পরের ক্লাসে আলোচনা করব। আজকে প্রথমে একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখতে হবে কি ইন্টারেস্ট অন
ড্রয়িং। এটা মনে করা যায় ড্রয়িং করেছিল এ বি সি তিনজনই, এবং যা ড্রয়িং করেছে সেই ড্রয়িং এর উপরে কিন্তু ইন্টারেস্টটুকু নেবে, মূল ড্রয়িং এর যে টাকাটা সেটা কিন্তু এখানে আসে না, সেটা চলে যাবে ক্যাপিটাল অ্যাকাউন্টে, সেটা পরে বোঝাবো। তাহলে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে কোনটুকু আসছে? আয়টুকু, অর্থাৎ ড্রয়িং করলে তার ইন্টারেস্ট বাবদ যে আয়টা ব্যবসা করে সেই আয় এখানে আসছে। মনে করা যাক এ এর কাছ থেকে, বি এর কাছ থেকে, সি এর কাছ থেকে ইন্টারেস্ট অন ড্রয়িং বাবদ মনে করি ধরো 5,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা, তার মানে 5, 3, 8, 2, 10,000 টাকা আমরা এদের কাছ থেকে পেলাম টোটাল ইন্টারেস্ট অন ড্রয়িং বাবদ। তাহলে একটা আয় বাড়লো। এই আয়টা হলো কার কাছ থেকে? মালিকদের কাছ থেকে। এইরকম ব্যয়ের দিকেও কিছু দেখি জিনিস, সেটা হচ্ছে প্রথমেই লিখি টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট। মনে করা যাক এ এবং সি দুজনের স্যালারি নেই, সেই জন্য ব্র্যাকেটে লিখে দেবে স্যালারি। এটা কি না, এটা হচ্ছে স্যালারি বাবদ। এ কে আমরা স্যালারি দিচ্ছি ধরো মাসে 2,000 টাকা করে ইন্টু 12 মাস, মানে 24,000 টাকা একে স্যালারি দিলাম। স্যালারি দিচ্ছি মনে করা যাক 1,000 টাকা করে ইন্টু 12 মাস, তার মানে 12,000 টাকা। স্যালারি দেওয়া হচ্ছে না, এবার 12,000 টাকা। তাহলে দুজনকে মিলিয়ে মোট 12, 24 আর 2, 26 আর 10, 36,000 টাকা আমরা স্যালারি দিচ্ছি, মানে ব্যবসা মালিকদের স্যালারি দিচ্ছি। ধরা যাক আরেকটা আইটেম। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি, অনেকে এখানে আমি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট লিখছি, অনেকে এখানে ডাইরেক্ট টু পার্টনার্স স্যালারি কথাটাও লেখেন, এখানে বাই ইন্টারেস্ট অন ড্রয়িং লেখেন, এখানে যা যা জিনিসগুলো আমরা দেব সেই নামেই লেখেন, সেটাও লেখা যায়। আবার পার্টনার্স ক্যাপিটাল বা কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমেও দেখানো যায়। আমি এটা কেন দেখাই? এটা দেখাই এই কারণে, এই অ্যাকাউন্টের সঙ্গে আরেকটি অ্যাকাউন্ট সম্পর্কিত, সেটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বা পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। অর্থাৎ এখানে যদি তুমি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট লেখো, তাহলে যদি তুমি ক্যাপিটাল অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে খোলো, তার ক্রেডিট দিকে এটা চলে যাবে, ডবল এন্ট্রি সিস্টেম অনুযায়ী তোমার বুঝতে সুবিধা হবে। সেই কারণে আমি এটা ফলো করি, এবং এটাও যেমন ঠিক, আবার যারা ওইভাবেও লেখেন, অর্থাৎ ডাইরেক্ট টু পার্টনার্স স্যালারি বলে ভাগ করে দিয়ে দেন, বাই পার্টনার্স ড্রয়িং ইন্টারেস্ট অন ড্রয়িং বলে দিয়ে দেন, সেভাবেও করা যেতে পারে। যাই হোক, তার টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাদেরকে স্যালারি দেওয়া হবে। মনে করা যাক বি কে আমরা কমিশন দিচ্ছি। কমিশন দিলে একই ব্যাপার, ব্যবসার দিক থেকে এটা খরচ, তাই আবার লিখছি টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখে দাও কমিশন, ব্র্যাকেটে লিখলাম কমিশন। মনে করা যাক বি কমিশনটা পাচ্ছে 2% অন টার্নওভার, টার্নওভার মানে সেল, সেলের উপরে 2% পাচ্ছে। মনে করি ও সেল করলো বি বছরে 2 লাখ টাকা, তাহলে 2 লাখ টাকার উপরে 2% তার মানে হচ্ছে 4,000 টাকা। 4,000 টাকা ও কমিশন বাবদ পাচ্ছে বি, এটাও একটা ব্যবসার খরচ হলো। কোনো পার্টনার যদি বোনাস পায়, একই রকম ভাবে এইভাবে লিখবো টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখবো বোনাস। মনে করা যাক এ বোনাস পাচ্ছে বছরে 6,000 টাকা, তাহলে ডাইরেক্ট লিখে দিলাম বছরে 6,000 টাকা। যেহেতু আমরা এক বছরের হিসাব করি, এটা যেহেতু মাসে ছিল সেই জন্য 12 দিয়ে গুণ করেছিলাম স্যালারিটা, এটা যেমন বছরে 6,000 টাকা পাচ্ছে, ডাইরেক্ট 6,000 টাকা লিখলাম। এছাড়া আর কি খরচ হতে পারে ব্যবসার দিক থেকে? ধরা যাক লোন, কোন পার্টনারের কাছ থেকে ব্যবসার লোন নিল, তাহলে ব্যবসার ইন্টারেস্ট দিতে হবে, তাহলে ব্যবসার খরচ কার প্রতি খরচ? মালিকের প্রতি খরচ। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই ইন্টারেস্ট অন লোনটা
দিস ইজ ভাইটাল। এটা পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে তুমি দেখাতেও পারো, আবার নাও দেখাতে পারো। তার কারণ হচ্ছে, নাও দেখাতে পারো বলবো না, এটা দেখাতে হবে। আমরা যদি ধরে নিই যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এই খরচটা দেখানো হয়নি, এখন প্রশ্ন আসতে পারে কেন এটা আমি এখানে দেখাবো না ওইখানে কেন দেখাবো? লোন ইজ লোন, ধার। ধার যার কাছ থেকেই নেই না কেন তার প্রকৃতি একই, ধার নিলে তার ইন্টারেস্ট দিতে হয়। সেই জন্য এটা মালিকের কাছ থেকে ধার নিলে সেটা তাকে ইন্টারেস্ট দিতে হবে না, আর অন্যের কাছ থেকে নিলে তাকে ইন্টারেস্ট দিতে হবে, এটা মানা হয় না। অর্থাৎ এটাকে আমরা পিএল অ্যাকাউন্টের যেমন অন্যান্য খরচ ভাবি, সেই খরচের মতোই ওটাকে ধরতে হয়। সেটাকে বলে চার্জ এগেনস্ট প্রফিট, মানে প্রফিটের উপর ছাড়, মুনাফার উপর ছাড় বলা হয় চার্জ এগেনস্ট প্রফিট। চার্জ এগেনস্ট প্রফিট গুলো সব পিএল অ্যাকাউন্টে যায় বলে লোনের উপরে ইন্টারেস্টটাও একটা চার্জ এগেনস্ট প্রফিট, সেই কারণে ওটা পিএল অ্যাকাউন্টে দেখানো হয়, পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে নয়। সেই জন্য আমরা পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে ওটাকে নাও দেখাতে পারি। আর যদি ধরে নিই যে পিএল অ্যাকাউন্টে ওই চার্জ এগেনস্ট প্রফিট বাবদ দেখানো হয়নি, অন দিস অ্যাজাম্পশন, এই অনুমানের উপর ভিত্তি করে আমরা এখানে এটাকে একটা খরচা হিসেবে দেখাতে পারি। এবং খরচ হিসাবে দেখাতে গেলে কি লিখবো? টু লিখতে হবে পার্টনার্স ক্যাপিটাল? নো, পার্টনার্স ক্যাপিটাল এক জিনিস, ওটা মালিকের নিজস্ব টাকা, আর পার্টনার ধার দিল, লোন দিল, সেটা একটা আলাদা জিনিস। অর্থাৎ তখন লিখতে হবে টু লোন অ্যাকাউন্ট, ব্র্যাকেটে নাম দিয়ে দিতে হবে কার কাছ থেকে লোন নেওয়া হয়েছে, ইন্টারেস্ট অন লোন, সেইভাবে দেখানো যায়। অথবা এখানে যে নেট প্রফিটটা আমি লিখেছি 1 লাখ, এই নেট প্রফিটটাকে আমরা এখান থেকে কমিয়ে দিতে পারি। কেন? যদি আমরা পিএল অ্যাকাউন্টে দেখাতাম এই খরচটাকে, তাহলে যদি আমরা ধরে নিই যে ইন্টারেস্ট অন লোন চার্জ এগেনস্ট প্রফিট বাবদ, তাহলে আমরা পিএল অ্যাকাউন্ট থেকে এখানেই লেস করে দিতে পারি, লেস ইন্টারেস্ট অন লোন, যার কাছ থেকে লোন নেওয়া হয়েছে, মনে করি এর কাছ থেকে লোন নিয়েছি, এর কাছ থেকে 40,000 টাকা লোন নেওয়া হয়েছে এবং 40,000 টাকার উপরে ইন্টারেস্ট দিতে হবে, মনে করি যে 5% ইন্টারেস্ট দিতে হবে, তার মানে 5×4 = 20, মানে 2,000 টাকা। আমি যদি মনে করি যে 2,000 টাকা ইন্টারেস্ট অন লোন, তাহলে এখান থেকে আমি যদি 2,000 টাকা কমিয়ে দিই, তার মানে 98,000 টাকা আমরা এই প্রফিটটাকে ধরতে পারি। এইভাবে করলেই আমার মনে হয় ভালো, এটাই করব। তাহলে ইন্টারেস্ট অন লোনটাকে এখানে নেট প্রফিট থেকে বিয়োগ করে দিলাম, অর্থাৎ এটা চার্জ এগেনস্ট প্রফিট। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি তোমাদের, থিওরিটিক্যাল পারপাস। ইনকাম ট্যাক্স অ্যাক্ট বলে একটা আইন আছে, আয়কর আইন। আয়কর আইন কিন্তু এই ইন্টারেস্ট অন লোনকে চার্জ এগেনস্ট প্রফিট বলে মান্যতা দেয় না। অর্থাৎ ওরা কিন্তু এই আইটেমটাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট করতে দেয় না। সেই কারণে সেক্ষেত্রে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে ডেবিট করা যায় ইন্টারেস্ট অন লোনকে। তাহলে ইন্টারেস্ট অন লোন ব্যাপার বোঝা গেল। পরের আইটেম আসে, নেক্সট আরেকটা আইটেম, যেটা হচ্ছে একটা ব্যবসা যখন চলে সবসময় মনে রাখতে হয়, দুর্দিনের কথা মাথায় রেখে বর্তমানে যদি চিন্তা করা যায় তাহলে সেই সময়টাতে অসুবিধা হয় না। কিরকম? এটাকে বলা হয় থিওরি অফ কনজারভেটিজম। থিওরি অফ কনজারভেটিজমে বলা হয় ইট ইজ বেটার টু অ্যান্টিসিপেট লস দেন টু অ্যান্টিসিপেট প্রফিট। অর্থাৎ লস হবে ধরে নিয়ে যদি এগোনো যায়, তাহলে ভবিষ্যতে লাভ হলে সেটা আরো উত্তম। সেই দিক থেকে আমরা যেটা বলছিলাম, প্রত্যেক ব্যবসারই এটা একটা রীতি বা নিয়ম যে যা লাভ হয় সব লাভের টাকা যদি মালিকেরা বাড়িতে নিয়ে চলে যায়, তাহলে ব্যবসা যদি ভবিষ্যতে দুর্দিনের মধ্যে পড়ে তখন মুখ শুভ্রে পড়বে, ব্যবসা দাঁড়াতে পারবে না। সেই জন্য প্রত্যেক ব্যবসার একটা নিয়ম যে যা লাভ হবে তার থেকে কিছু টাকা একটা ফান্ডে, রিজার্ভ ফান্ডে রেখে দেয়,
যাতে ভবিষ্যতে বিপদের দিনে সেই টাকাকে ব্যবহার করে ব্যবসাকে টিকিয়ে রাখা যায়। বোঝা গেল? তাহলে রিজার্ভ, এই ব্যবসারও একটা লাভ হয়। সেই লাভের টাকা যদি মালিকেরা সবটাই বাড়ি নিয়ে চলে যায় তাহলে ব্যবসার সেই অবস্থাটা থাকলো না। সেই কারণে জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ডে কিছু টাকা রাখা যেতে পারে। মনে করা যাক, বলা আছে অঙ্কে যে ট্রান্সফার 10% of net profit বা divisible profit is to be transferred to general reserve or reserve fund। সেক্ষেত্রে এটা তো কোনো মালিকের নামে যাচ্ছে না, সুতরাং সেটা টু পার্টনার্স ক্যাপিটাল লেখা যায় না, সেটা লিখতে হয় টু জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট বা রিজার্ভ ফান্ড অ্যাকাউন্ট বলে এই টাকাটা সরিয়ে রাখা হয়। মনে করি সেইভাবে হিসাব করলে ডিস্ট্রিবিউটেবল প্রফিটের 10% কিভাবে বার করবে? ক্রেডিট দিকটা আগে যোগ করবে, যোগ করার পরে ডেবিট দিকটা বিয়োগ করবে, রাফে ওয়ার্কিংসে বিয়োগ করার পরে যেটা বেরোলো তার উপরে 10% এখানটাতে বসিয়ে দেওয়া হবে। তাহলে দেখো তো আমার এই অঙ্কটা অনুযায়ী কত হতে পারে? এখানে 98 আর 10 অর্থাৎ 1,08,000 টাকা। এখানে আমি লিখে দিলাম 1,08,000 টাকা। এবারে এই পর্যন্ত আমরা যদি দেখি 1,08,000 থেকে রাফে করবে, ওয়ার্কিং এ করবে, 1,08,000 থেকে 36 আর 4 40 46,000, 46,000 টাকা যদি বাদ দিই, আমি এখানে দেখাচ্ছি 1,08,000 তার থেকে 36,000 টাকা, 36 আর 4 40 46,000 টাকা, 6 আর 2 8 4 আর 6 10 62,000 টাকা। তাহলে এইটাকে বলা হয় ডিভিজিবল প্রফিট বা ডিস্ট্রিবিউটেবল প্রফিট বিফোর ট্রান্সফারিং দ্য অ্যামাউন্ট টু জেনারেল রিজার্ভ। তাহলে এই 62,000 এর 10%, তার মানে 6,200 টাকা আমরা রিজার্ভে ট্রান্সফার করলাম। তাহলে এখানে লিখব টু জেনারেল রিজার্ভ 6,200। এই 6,200 এই আইটেমগুলো করার পরে এই অ্যাকাউন্টটা ক্লোজ করতে হবে বা বন্ধ করতে হবে। এবারে এই অ্যাকাউন্টটা ক্লোজ করতে হবে, বন্ধ করতে হবে। আমরা ধরে নিই যে ক্রেডিট দিক অর্থাৎ আয়ের দিকটাই সাধারণত বেশি হয়, লাভ হয়, এটাই আশা করি। তাহলে ক্রেডিট দিকে টোটালটা হচ্ছে 98 আর 10 1,08,000 টাকা। এই 1,08,000 টাকা আমি এদিকে আনলাম, করার পরে এইখানে যা অ্যামাউন্ট গুলি এসছে সেগুলো বিয়োগ করি। বিয়োগ করলে যে ব্যালেন্সটা বেরোবে সেই ব্যালেন্সটাকে বলা হয়, এটার একটা প্রফিট, এই প্রফিটটার আবার একটা নাম, তার নাম ডিভিজিবল প্রফিট বা ডিস্ট্রিবিউটেবল প্রফিট। এই প্রফিটটাই পার্টনারদের মধ্যে, আমাদের অঙ্কে এ বি সি 3 জন পার্টনার, এই 3 জন পার্টনারের মধ্যে ভাগ করতে হবে। এবং ভাগ করার জন্য আমি যদি ধরে নিই যে 3:2:1 এই রেশিওতে এই পার্টনাররা তাদের লাভ লোকসান ভাগ করে নেয়, তাহলে এই ডিস্ট্রিবিউটেবল প্রফিট বা ডিভিজিবল প্রফিটটাকে 3:2:1 এ এদের মধ্যে ভাগ করতে হবে। এবং যেহেতু ওদের প্রাপ্য টাকা, এটাও যদি আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলি, সেই ক্যাপিটাল অ্যাকাউন্টে গিয়ে জমা হয়, মানে ক্রেডিট হয়। সেই কারণে এই অ্যাকাউন্টটাও অন্যান্য অ্যাকাউন্টের মতো, আমি যেমন পার্টনার্স ক্যাপিটাল দিয়েছি, এটাও ডিভিজিবল প্রফিটটাও টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্র্যাকেটে ডিভিজিবল প্রফিট বা ডিস্ট্রিবিউটেবল প্রফিট এইভাবে লিখে 3 জনের মধ্যে ভাগ করে দিতে হবে 3:2:1 এই রেশিওতে। তাহলে দেখি ডিভিজিবল প্রফিটটা কত বেরোয়। তাহলে 1,08,000 টাকা, এদিকে লিখলাম 1,08,000 টাকা। এবার এটা যদি বিয়োগ করা যায়, বিয়োগ করলে কত হচ্ছে? 0 0 2 আর 8 এ 10 1 6 আর 1 এ 7 আর 6 13 আর 4 এ 17 আর 6 23 23 আর 5 এ 28 2 3 2 5 আর 5 এ 10, মানে 55,800 টাকা। এটা হচ্ছে ডিভিজিবল প্রফিট বেরোবে। এই ডিভিজিবল প্রফিটটা এটাই মালিকেরা বাড়িতে নিয়ে যাবে তাদের লাভের অংশ হিসাবে। তাহলে এইটা ওদের ক্যাপিটালে ট্রান্সফার করে দিই টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট
ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্র্যাকেটে লিখবে ডিস্ট্রিবিউটেবল প্রফিট বা ডিভিজিবল প্রফিট, DIVISIBL, বানানটা খেয়াল করো, DIVISIBL, ডিভিজিবল প্রফিট। এবার এই তিনজনের মধ্যে এটাকে ভাগ করতে হবে। তাহলে নিচে নিচে লিখবে এ ড্যাশ দিয়ে কত টাকা, 55,800 টাকা। তাহলে 55,800 ইনটু রেশিও বলেছি 3:2:1, তার মানে এ পাবে 3 আর 2 5 আর 1 6, তার মানে 3 এর 6। তাহলে 55,800 ইনটু 3 এর 6 কত টাকা হচ্ছে? 3 এর 6 করলে এটা দেখো কাটাকাটি করে দেখো 27,900 টাকা, 27,900 টাকা। এটাকে দিয়ে দাও এইখানটাতে, আমি একটু উপরে লিখলাম অ্যারো দিয়ে, 27,900 টাকা। এবারে বি পাচ্ছে কত? 55,800 ইনটু 2 এর 6, 55,800 ইনটু 2 এর 6, এটা করলে দাঁড়াচ্ছে কত? 18,600 টাকা। এ পাচ্ছে 18,600 টাকা। আর সি পাচ্ছে কত? 55,800 ইনটু 1 এর 6, এটা করলে দাঁড়াচ্ছে কত? 9,300 টাকা। 9,300 নিচে একটা দাগ দিয়ে দেবে, নিচে একটা দাগ দেবে। কেন? এই 55,800 টাকাটাই এইভাবে ভাগ হয়েছে। এ পাচ্ছে 27,900, বি 18,600 এবং সি পাচ্ছে 9,300 টাকা। এবার যদি আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলি, সেই ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে এই ডেবিট দিকের আইটেমগুলো দেব, জেনারেল রিজার্ভ দেব না। কেন? এটা তো জেনারেল রিজার্ভ অ্যাকাউন্টে লিখেছি, এই কারণেই আমি এটা পার্টনার্স ক্যাপিটাল বা কারেন্ট অ্যাকাউন্ট লিখি। এবার এই গেল পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট সম্পর্কে মোটামুটি ধারণা। যদি আরো সম্ভব হয়, সুযোগ হয়, তাহলে আরো পুঙ্খানুপুঙ্খ আমি আলোচনা করব। যেমন ইন্টারেস্ট অন ড্রয়িং এর উপরে অনেক আলোচনা করা যায়। ড্রয়িং কখন কখন করছে তার উপরে তার হিসাব নির্ভর করে। কখনো দেখা যায় যে ডিউরিং দ্য ইয়ার একটা থোক টাকা ড্রয়িং করলো, তখন যত টাকা ড্রয়িং করলো তার উপরে পার্সেন্টেজ যত থাকবে ইন্টারেস্ট অন ড্রয়িং তত ইনটু 6/12, মানে অন অ্যান অ্যাভারেজ 6 মাসের ইন্টারেস্ট ধরা হয়, যদি কোনো ডেট বলা না থাকে। যদি ড্রয়িং এর ডেট বলা থাকে তখন কতদিন ড্রয়িংটা রইল আর কি পার্টনারদের হাতে, সেই অনুযায়ী হিসাব করতে হয়। আবার কখনো কখনো বলা থাকে, মনে করা যাক ABC তিনজন পার্টনার আছে, এ উইথড্র ₹200 পার মান্থ এট দ্য বিগিনিং অফ ইচ মান্থ। যদি প্রত্যেক মাসের প্রথমে 200 টাকা করে ড্রয়িং করে, মনে করা যাক সেক্ষেত্রে ইন্টারেস্ট অন ড্রয়িং এর হিসাবটা মনে রাখবে প্রত্যেক মাসের প্রথমে করলে 6.5 মান্থ এই হিসাবে হয়। অর্থাৎ 200 টাকা ইনটু 12 মাস টোটাল হলো, ইনটু পার্সেন্টেজ যত পার্সেন্ট ইন্টারেস্ট, ইনটু কত মাস বললাম? 6.5/12, 12 মাস। যদি বলা হয় প্রত্যেক মাসের শেষে ড্রয়িং করে, মনে করো যে বি পার্টনার বি উইথড্র ₹300 পার মান্থ এট দ্য এন্ড অফ ইচ মান্থ, প্রত্যেক মাসের শেষে যদি ড্রয়িং করে তখন সেটা 5.5 মাসের হিসাব করতে হয়। তাহলে কি করবে? 300 ইনটু 12 মাসের হলো, ইনটু পার্সেন্টেজ মনে করা যাক 5%, ইনটু 5%, ইনটু যেহেতু বললাম 5.5 মাস, 5.5/12। অর্থাৎ এইভাবে আমরা ড্রয়িং এর হিসাব করব। আরো বিস্তারিতভাবে আমার দেখানোর ইচ্ছা, দেখাবো। যেমন আরেকটা কথা বলছি, একটু আগেও বললাম, এখানে আমি দেখাতে পারিনি, সেটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। এটাও একটা ভাইটাল আইটেম, এটাও থাকে সব অঙ্কে। অর্থাৎ মালিকরা যে ক্যাপিটাল ইনভেস্ট করলো তার উপরে যদি ইন্টারেস্ট নেয় মালিকরা, তার মানে ব্যবসাটা যেটা খরচ, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, সেটাও পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্র্যাকেটে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে যে যত টাকা দিল সেইভাবে হিসাব করতে হবে। আরেকটা কথা এই প্রসঙ্গে বলে আজকে শেষ করব, সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট যেটা করা হয় সেটা দুটো পদ্ধতিতে করা হয় যদি ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে বলা হয়। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেক্ষেত্রে দুটো পদ্ধতি আছে। একটাকে বলে ফিক্সড ক্যাপিটাল মেথড আর একটাকে বলে ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড। তাহলে ফিক্সড ক্যাপিটাল মেথডটা কি? ফিক্সড ক্যাপিটাল মেথডে
ইনিশিয়াল ক্যাপিটাল মানে প্রাথমিক মূলধন যে যত টাকা দিয়েছিল সেটা ইনট্যাক্ট থাকে, বছরের শেষে সেটা চেঞ্জ হয় না, সারা বছরে ওদের আদান প্রদান এই ক্যাপিটালে যোগ হয় না। সেক্ষেত্রে প্রথমের ক্যাপিটালটাই থাকে, শুধুমাত্র যদি ফ্রেশ ক্যাপিটাল বা ফার্দার ক্যাপিটাল ইন্ট্রোডিউস করে সেক্ষেত্রে সেটা আনা হয়। আর কি আনা হয়, যদি ক্যাপিটাল উইথড্রন হয় সেক্ষেত্রে এই ফিক্সড ক্যাপিটাল, সেক্ষেত্রে ক্যাপিটাল অ্যাকাউন্ট করে সেখানে দেখানো হয়, সঙ্গে আরেকটি অ্যাকাউন্ট খোলা হয় কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে বাদ বাকি এই জিনিসগুলি দেখানো হয়। সেই জন্য আমি এখানে টু পার্টনার্স ক্যাপিটাল অবলিক কারেন্ট অ্যাকাউন্ট লিখেছি। কেন, যদি ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখবো কখন, যদি ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড হয় তখন ক্যাপিটাল অ্যাকাউন্টেই দেবো, আর যদি ফিক্সড ক্যাপিটাল মেথড হয় তখন ক্যাপিটাল অ্যাকাউন্টে দেবো না, তখন এই আইটেমগুলি চলে যাবে কারেন্ট অ্যাকাউন্টে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই কঠিন দুঃসময়ে ঘরে বাবা মা আত্মীয় পরিজনদের নিয়ে সময় কাটাও, আনন্দে থাকো, সবাই ভালো থাকো।